এইচএস ইংলিশ সেকেন্ড পেপারের রাইটিং পার্টে যতগুলো টপিক আছে সবগুলো টপিক কিভাবে লিখতে হয়, কোন কোন জিনিসগুলো মাথায় রেখে লিখলে তুমি পরীক্ষায় সর্বোচ্চ নম্বরটা পাবে, আর কি কি জিনিস যদি তুমি ভুলেও লিখে ফেলো তোমার নম্বরটা কেটে যেতে পারে, এই সব কিছু নিয়ে কথা বলবো আজকের এই ভিডিওতে। মূলত আমরা ইংলিশ সেকেন্ড পেপারের যতগুলো টপিক আছে, ফর্মাল লেটার বলো, ফর্মাল ইমেইল বলো, রিপোর্ট বলো, প্যারাগ্রাফ বলো, ফ্রি রাইটিং বলো, এই সবগুলো টপিকে কিভাবে লিখতে হবে, কয় পৃষ্ঠা করে লিখতে হবে, তারপর কি কি জিনিস খেয়াল রেখে লিখলে তুমি সর্বোচ্চ নম্বরটা পাবে, এবং প্রতিটার একটা করে স্যাম্পল উত্তর আমি দেখাবো। সো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। এই ভিডিওটার কারণে মনে করো যে তুমি পারো, বাট কোন একটা এমন ভুল করে ফেললা যার কারণে তোমার হয়তো নম্বর কেটে যেতে পারে। সো ভিডিওটা একটু শেষ পর্যন্ত দেখো, লাগলে 1.5x দেখতে পারো আর কি। আচ্ছা চলো আমরা কথা বলি একদম শুরুতেই ফর্মাল লেটার অথবা ইমেইল নিয়ে, ফর্মাল ইমেইল নিয়ে। ফর্মাল লেটার দিয়েই শুরু করি। ফর্মাল লেটার ব্যাপারটা কি বলছে যে প্রশাসনিক বা দাপ্তরিক কাউকে, যেমন এটা হইতে পারে কোনো একটা পত্রিকার সম্পাদক কিংবা কলেজের প্রিন্সিপাল, চেয়ারম্যান কিংবা কোনো একটা কোম্পানি, এই জিনিসগুলোর উদ্দেশ্যে ফর্মাল টোনে, আনুষ্ঠানিক টোনে মানে অফিসিয়াল টোনে চিঠি বা ইমেল লিখতে হয়। অ্যাপ্লিকেশন, কমপ্লেন লেটার, রিকোয়েস্ট বা সাজেশন আকারে। এখানে ভাষাটা হবে খুবই বিনয়ী, নির্দিষ্ট এবং একদম টু দ্য পয়েন্ট। এবার আসো যে ফর্মাল লেটার লেখার ক্ষেত্রে আমরা কোন কোন জিনিস মাথায় রাখবো, কোন কোন জিনিসগুলো মাথায় রাখা উচিত। একদম বাম দিকে আমরা তারিখ দিব, একদম বাম দিকে আর কি, খাতার বাম দিকে প্রাপকের ঠিকানা বা পদবি দিব। তারপর মনে করি তার প্রিন্সিপাল অমুক কলেজ, ঢাকা, কুমিল্লা, চট্টগ্রাম, যে অ্যাড্রেসটা থাকবে। এইখানে একটা কথা বলে দিই, এইখানে যদি কলেজের নাম মেনশন করা থাকে প্রশ্নে, তাহলে প্রশ্নে যেই নামটা থাকবে ওই নামটাই কিন্তু আমাদেরকে দিতে হবে। আচ্ছা, অথবা দ্য এডিটর, ডেইলি স্টার, ঢাকা। আচ্ছা, তো প্রাপকের ঠিকানা পদবি গেল, তারপর হচ্ছে সাবজেক্ট লাইন দিতে হবে আমাদের, যে আমাদের এই অ্যাপ্লিকেশনটা কি নিয়ে। যেমন সাবজেক্ট লেখার পর কোলন দিব, তারপর লিখবো অ্যাপ্লিকেশন ফর আ টেস্টিমোনিয়াল। তারপর ডিয়ার স্যার বা ডিয়ার ম্যাম বা শুধু স্যার ম্যাম এইভাবে শুরু করব। তারপর মূল লেখাটা শুরু হবে। মূল লেখাটা মূলত তিনটা অংশে হয়। প্রথম অংশে পরিচয় ও কি কারণে আমি অ্যাপ্লিকেশনটা লিখছি সেটা হবে। দ্বিতীয় অংশে মূল বিষয়টা বিস্তারিত হবে, এবং তৃতীয় অংশে একদম লাস্ট যে পার্টটা বা লাস্ট যে প্যারাটা, সেখানে মূলত অনুরোধ করা হয় যে যেন তোমার এই অ্যাপ্লিকেশনটা অ্যাকসেপ্ট করে, গ্রহণ করে, এরকম অনুরোধ করা হবে বা প্রত্যাশা করা হবে। সর্বশেষে গিয়ে ইউজ ফেইথফুলি বা এরকম কিছু একটা শব্দ যোগ করে তারপর নিজের নাম বা ডিটেলস দিতে হবে আর কি। ঠিক আছে, এটা হচ্ছে মূলত স্ট্রাকচার। এবার আসো ফর্মাল লেটার কত পৃষ্ঠা লিখবে। সবচেয়ে বেটার হয় তুমি যদি ফর্মাল লেটার 1 পৃষ্ঠায় লিখতে পারো। ঠিক আছে, নর্মালি যদিও এটা এখন আস্তে আস্তে একটু সরে আসছে, বাট এমন অনেক টিচার আছে যারা মনে করবে যে তুমি 1 পৃষ্ঠার বেশি লিখলে নম্বর কেটে দিতে পারে। ঠিক আছে, যদিও কিছু কিছু কলেজে এই বিষয়টাতে ছাড় আছে, সো রিস্ক নেওয়ার দরকার নাই। আমি তোমাকে রিকোয়েস্ট করবো যে 1 পৃষ্ঠায় লেখা শেষ করো। আচ্ছা, তো এবার আসি একটা এক্সাম্পল দিয়ে। যেমন রাইট অ্যান অ্যাপ্লিকেশন টু দ্য প্রিন্সিপাল অফ ইউর কলেজ টু ইনস্টল আ মাল্টিমিডিয়া সিস্টেম ইন দ্য ক্লাসরুম। দেখো প্রথমে ডেট দিলাম, তারপর দ্য প্রিন্সিপাল, সিটি কলেজ, ঢাকা, তারপর সাবজেক্ট, তারপর স্যার লিখে আমি আমার কথাগুলো লিখলাম। দেখো আমি আমার কথাগুলো লিখলাম, রিকোয়েস্ট করলাম, তারপর ইউর সিনসিয়ারলি ফেইথফুলি, নাম, রোল, ক্লাস, সেকশন, ড্যাশ। কেমন? এইভাবে করে আমরা একটা ফর্মাল লেটার লিখে ফেলতে পারি। ফর্মাল লেটারের আন্ডারে কিন্তু আরো অনেক কিছু আছে, যেমন কমপ্লেন লেটার আছে। তোমরা অনেকে ভয় পাও যে ভাই কমপ্লেন লেটারকে আবার ডিফারেন্ট কোনো স্ট্রাকচার ফলো করতে হয় কিনা। একদম একই রকম ভাইয়া কমপ্লেন লেটার। আমি যদি একটা এক্সাম্পল দেই, এই যে ধরো সাপোজ ইউ সেন্ড 5 প্যাকেজেস অফ বুকস টু খুলনা থ্রু জেব্রা কুরিয়ার সার্ভিস। জেব্রা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে তুমি 5টা বইয়ের প্যাকেট পাঠাইছো মনে করো। 1 প্যাকেজ ওয়াজ মিসিং এট দ্য টাইম অফ ডেলিভারি। ডেলিভারি টাইমে একটা প্যাকেজ মনে করো মিসিং। নাও রাইট আ লেটার টু দ্য কাস্টমার সার্ভিস ম্যানেজার কমপ্লেইনিং অ্যাবাউট মিসিং গুডস। এই যে জিনিসপত্র হারিয়ে গেছে, এটা নিয়ে একটা লেটার লিখো। দেখো সব কিছু আগের মতো, ডেট, দ্য কাস্টমার সার্ভিস অফিসার, তারপর অ্যাড্রেস, দিনাজপুর, সাবজেক্ট দিলাম। সাবজেক্ট কি? কমপ্লেইন্ট অ্যাবাউট মিসিং গুডস। তারপর বাকি সব কিছু কিন্তু একদম আগের মতো, একদম এক্স্যাক্টলি আগের মতো সব কিছু। সেটা নিয়ে ঘাবড়ে যাবে না যে কমপ্লেইন লেটার কি আবার ডিফারেন্ট কিছু কিনা। আচ্ছা, এবার আসো ফর্মাল লেটারের পরিবর্তে ফর্মাল ইমেইল আসতে পারে। যেমন 2026 সালের এইচএসসি ইংলিশ ফার্স্ট পেপার পরীক্ষায় ইনফর্মাল লেটারের পরিবর্তে ইনফর্মাল ইমেইল এসেছে। একইভাবে এখানেও ফর্মাল লেটারের পরিবর্তে ফর্মাল ইমেইল আসতে পারে। ফর্মাল লেটার এবং ইমেইল অলমোস্ট সেম,
পার্থক্যটা কোথায়? ঠিকানা বা তারিখের বদলে আমরা ওই যে ফর্মাল লেটারের শুরুতে যেমন ঠিকানা দিতাম, দ্য প্রিন্সিপাল, অমুক জায়গা, ইত্যাদি ইত্যাদি, ওইটার পরিবর্তে আমরা টু দিব, সাবজেক্ট লাইনটা দিয়ে শুরু করবো আর কি। ঠিক আছে, বাকি যে স্ট্রাকচার আছে ওটা অলমোস্ট সেম থাকবে। আমি একদম শুরু থেকে দেখাই। প্রথমে টু দিবা, অনেকে ফ্রম দেয়, ফ্রম না দিলেও হয়, কারণ ইমেইলে ফ্রম দাও বা না দাও এটা অটোতেই যাবে। আচ্ছা, প্রথমে টু দিবা, তারপর সাবজেক্ট লাইনটা লিখবা, তারপর বাকি সব কিছু আগের মতো। ঠিক আছে, একটা এক্সাম্পল দিই। ইমেল কত পৃষ্ঠা লিখবা? ফর্মাল ইমেল সেম, 1 পৃষ্ঠার বেশি যায় না। আচ্ছা, সাপোজ ইউ আর শাফায়াত, ইউ ওয়ান্ট টু গেট admitted into an English language course run by the British Council. ব্রিটিশ কাউন্সিল একটা ইংলিশ ল্যাঙ্গুয়েজ কোর্স চালায়, মনে করো তুমি এটাতে এডমিটেড হতে চাও, ভর্তি হতে চাও। রাইট অ্যান ইমেইল টু দ্য ম্যানেজার ফর ডিটেল চেয়ে তুমি ম্যানেজারের কাছে একটা ইমেইল লিখো। সো প্রথমে টু দিলাম, manager@britishcouncil.com.bd, তারপর সাবজেক্ট রিকোয়েস্টিং টু প্রোভাইড ডিটেইলড ইনফরমেশন অ্যাবাউট ইংলিশ ল্যাঙ্গুয়েজ কোর্স, তারপর ডিয়ার স্যার লিখে বাকি সব কিছু কিন্তু দেখো একদম আগের মতো। সিনসিয়ারলি ইউরস শাফায়াত ইসলাম, একদম সব কিছুই আগের মতো আমরা লিখে দিলাম। তো আশা করি তোমাকে ফর্মাল লেটার এবং ফর্মাল ইমেইল কিভাবে লিখতে হয় সেটা বুঝাতে পেরেছি। চলো এবার কথা বলি আমরা রিপোর্ট রাইটিং নিয়ে, যেটা নিয়ে তোমরা অনেক বেশি প্যারা খাও। আমার এই পেজেই, এই ইউটিউব চ্যানেলে রিপোর্ট রাইটিং, কিভাবে রিপোর্ট লিখলে তুমি অনেক ভালো নম্বর পাবা, এটার আলাদা একটা ভিডিও আছে। প্লাস যদি কোনো কারণে মনে করো তোমার রিপোর্ট কমন না আসে, তাহলে শর্টকাট কিছু টেকনিকও আছে, 2টা আলাদা ভিডিও আছে, তুমি চাইলে সেগুলো দেখতে পারো। আচ্ছা, রিপোর্ট রাইটিং জিনিসটা কি? একজন সাংবাদিক বা একজন প্রতিনিধি হিসেবে কোনো ঘটনা, অনুষ্ঠান বা সমস্যার উপর নিরপেক্ষ তথ্য নির্ভর প্রতিবেদন লিখতে হয়। এখানে ব্যক্তিগত মতামত নয়, বরং সংবাদপত্রের ভাষায় 5W1H, মানে রিপোর্টের ক্ষেত্রে তুমি সাংবাদিক, মনে করো তুমি তখন একজন সাংবাদিক, তুমি কোনো ব্যক্তিগত মতামত দিতে পারবে না। মূলত তুমি 5টা প্রশ্নের উত্তর দিবে আর কি। হোয়াট, কি হয়েছে, কখন হয়েছে, কোথায় হয়েছে, কার সাথে বা কিভাবে, মানে কে করেছে, কেন করেছে, কিভাবে হয়েছে, এই রকম 6টা প্রশ্ন উত্তর দিতে হয়, অনুসরণ করে তথ্য উপস্থাপন করতে হবে। আচ্ছা, তো কিভাবে আমরা রিপোর্ট লিখবো? শুরুতেই হেডলাইনটা দিব আমরা, ঠিক আছে? আমি এক্সাম্পল দেখাবো তোমাকে। তারপর বাইলাইন, যেটাকে বলে স্টাফ করেসপন্ডেন্ট, স্টাফ রিপোর্টার, বা পরীক্ষায় যদি নাম থাকে তাহলে অবশ্যই স্টাফ করেসপন্ডেন্ট বা স্টাফ রিপোর্টারের সাথে নামটাও আমরা দিব, বা ওইটা শুধু দিব। আচ্ছা, তারপর স্থান, আমি এগুলো সব এক্সাম্পল দেখাবো। তারপর এই যে নাম, তারিখ, স্থান। আচ্ছা, প্রথম প্যারাগ্রাফ, ঘটনার সারসংক্ষেপ, কি হয়েছে, কবে, কোথায় হয়েছে, এগুলোর আর কি। মাঝের যে প্যারাগ্রাফটা হবে, রিপোর্টে কিন্তু প্যারা প্যারা করে লিখতে পারবা, বিস্তারিত তথ্য, পরিসংখ্যান, প্রত্যক্ষদর্শী, কর্তৃপক্ষের যে বক্তব্য আছে সেগুলো। আচ্ছা, শেষ অংশ, মানে এইখানে তুমি উদ্ধৃতি দিলেও ভালো হয়। উদ্ধৃতি মানে কি? কোটেশন, যদি কেউ কোনো একটা সরাসরি কথা বলে থাকে ইনভার্টেড কমার ভিতরে যেভাবে দেয় এইভাবেও দিতে পারো। শেষ অংশ, এই ঘটনাটার প্রভাব, ভবিষ্যৎ পদক্ষেপ বা সামগ্রিক মূল্যায়ন দিয়ে শেষ করতে হবে। সম্পূর্ণ রিপোর্টটা নর্মালি পাস্ট টেন্সে লেখা হয় এবং থার্ড পারসনে লেখা হয়, বাট এটা পরিবর্তনও হইতে পারে। বাট মেজরিটি টাইমে দেখা যায় পাস্ট টেন্স এবং থার্ড পারসনে লেখা হয়। নিজের মতামত আসবে না, মানে তুমি এখানে লিখবে না যে আই থিঙ্ক, নিজের কোনো মতামত রিপোর্টে আসে না। সো মনে করো একটা রিপোর্ট এরকম পরীক্ষায় আসলো যে রাইট আ রিপোর্ট অন দ্য ডেভাস্টেটিং কনসিকুয়েন্সেস অফ ড্রাগ এডিকশন ইন দ্য কনটেক্সট অফ বাংলাদেশ। বাংলাদেশের কনটেক্সটে ড্রাগ এডিকশন নিয়ে লিখতে বলেছে। সো আমি প্রথমেই টাইটেলটা দিলাম, ড্রাগস অ্যাভেইলেবিলিটি স্ন্যাচিং অ্যাওয়ে নেশনস ফিউচার। একটা টাইটেল দিলাম, তুমি তোমার মতো করে টাইটেল দিবা। স্টাফ করেসপন্ডেন্ট, বা তুমি এখানে যদি নাম থাকে প্রশ্নে দিবা দ্য ইন্ডিপেন্ডেন্ট, ঢাকা, মে 18 দিয়ে দিলাম, ঠিক আছে? তারপরে মূলত লেখা শুরু হবে বিভিন্ন প্যারাগ্রাফে প্যারাগ্রাফে। আমি এই যে দেখো, আমি পরে শোনাচ্ছি না, তোমরা দেখতে পারো, এই লেখাগুলো শুরু হবে, ঠিক আছে? শেষ। এইভাবেই আমরা আমাদের, এই যে দেখো প্রত্যেকটা প্যারাগ্রাফ, এগুলো কিন্তু আলাদা আলাদা প্যারাগ্রাফ, এভাবেই আমরা আমাদের রিপোর্টগুলো পরীক্ষার খাতায় লিখব। আশা করি তোমাকে বুঝাতে পেরেছি। চলো এবার কথা বলি প্যারাগ্রাফ রাইটিং নিয়ে। প্যারাগ্রাফ নর্মালি আমাদের ইংলিশ ফার্স্ট পেপারে যেটা আসে, সেখানে আমি ফার্স্ট পেপারের ভিডিওতেও এটা বলেছি, তুমি যদি কোনো কারণে মিস করে থাকো ওইটাও দেখতে পারো। প্যারাগ্রাফ ফার্স্ট পেপারে প্যারাগ্রাফগুলো আসে প্রশ্নের উপর ভিত্তি করে উত্তর করতে হয়। সেকেন্ড পেপারে কোনো প্রশ্ন দেওয়া থাকে না, সরাসরি টপিকটা দেওয়া থাকে, আর আমাদেরকে ওই টপিকটার উপরে ডিটেইলে লিখতে হয় আর কি। সো এখানে কোনো প্রশ্নের উত্তর দিয়ে নয়, বরং একটা নির্দিষ্ট বিষয়, যেমন সিটি লাইফ ভার্সেস রুরাল লাইফ, রোড এক্সিডেন্টস ইন বাংলাদেশ, দ্য ইউজেস অ্যান্ড অ্যাবিউজেস অফ মোবাইল ফোন, এরকম যে কোনো একটা র্যান্ডম বা টপিক থাকবে,
ওইটা দেওয়া থাকে এবং সেটার উপর স্বাধীনভাবে একটা সুসংগঠিত প্যারাগ্রাফ লিখতে হয়। এখানে ক্রিয়েটিভিটি মানে সৃজনশীলতা ও অর্গানাইজেশন, যে তুমি কতটুকু অল্প জায়গায় কতটুকু সুন্দর করে সাজিয়ে গুছিয়ে লিখতে পারছো, এর গুরুত্ব বেশি, কারণ কোনো গাইডিং কোয়েশ্চেন নেই, মানে এখানে ওই যে ওপরে কোনো প্রশ্ন দেওয়া থাকে না আর কি। ঠিক আছে? আচ্ছা, তুমি কিভাবে একটা প্যারাগ্রাফ সাজাবা? টপিক সেন্টেন্স দিয়ে শুরু করবা, প্রথম বাক্যে বিষয়টা কি তা স্পষ্ট করে বলবা। অর্থাৎ বোঝানো হচ্ছে যে প্যারাগ্রাফের, এটা সবসময় বলা হয়, প্যারাগ্রাফের প্রথম সেন্টেন্সটা এমনভাবে এরকম হওয়া উচিত যাতে করে একজন পাঠক পড়ার পর তোমার পুরো প্যারাগ্রাফটা সম্পর্কে আইডিয়া পেয়ে যায়। এটাকে বলা হয় টপিক সেন্টেন্স, আর টপিক সেন্টেন্স এমন হওয়া উচিত। সাপোর্টিং সেন্টেন্সেস, এর পরের যে বাক্যগুলো হবে ওই বাক্যগুলো যদি তুমি সংজ্ঞা বা ব্যাখ্যা দিতে পারো, গুরুত্ব বা কারণ, উদাহরণ, প্রভাব, এই জিনিসগুলো লিখবা। বাট মনে রাখবা, প্যারাগ্রাফে একটাই প্যারা হয়, মানে মাঝে কোনো লাইন ব্রেক হয় না। বাংলাদেশের প্রেক্ষাপটে প্রাসঙ্গিক উদাহরণ দিলে ভালো হয়, তবে অতিরিক্ত ব্যক্তিগত গল্প না জুড়ে মূল বিষয়ে ফোকাস রাখবা। কনক্লুডিং সেন্টেন্স দিয়ে শেষ করো, মানে একদম শেষের সেন্টেন্সে যেই, মানে একদম শেষের বাক্যটা হবে এমন যেটা টপিকের গুরুত্বটা সংক্ষেপে তুলে ধরবে। কেমন? পুরোটা একটাই প্যারাগ্রাফ হবে, মাঝে কোনো নতুন প্যারাগ্রাফ ব্রেক নেই, মানে মাঝে ওই যে এরকম হবে না, মনে করো একটু লিখে শেষ করে আবার এখান থেকে শুরু, এরকম হবে না। প্যারাগ্রাফ একটানা লিখে যেতে হয়। ঠিক আছে? আচ্ছা, কত পৃষ্ঠা লিখবে প্যারাগ্রাফ? আমি বলবো যে 2 পৃষ্ঠার আশেপাশে লিখো, 2-এর বেশি একটু লিখতে পারো, খুব বেশি কম লেখার দরকার নাই। তাও পুরো জিনিসটা ডিপেন্ড করে তোমার কোয়ালিটি লেখার উপর। ঠিক আছে? তাও একদম ওভারঅল জেনারেল সেন্সে বললে আর কি 2 পৃষ্ঠার আশেপাশে লেখো। আচ্ছা, রাইট এ প্যারাগ্রাফ কম্পেয়ারিং এন্ড কন্ট্রাস্টিং ভিলেজ লাইফ এন্ড সিটি লাইফ। ভিলেজ লাইফ এবং সিটি লাইফের তুলনা বা সাদৃশ্য বৈসাদৃশ্য এগুলো দেখাবো আমরা। সো প্রথমেই তোমাকে টাইটেলটা দিতে হবে ভাইয়া। দিলাম প্রথমেই টাইটেলটা, প্যারাগ্রাফের নামটা দিব, তারপর তুমি তোমার প্যারাগ্রাফটা শুরু করো। ঠিক আছে? তারপর তুমি তোমার প্যারাগ্রাফটা শুরু করো, এভাবে লিখে ফেলো। ঠিক আছে? এটাই হচ্ছে আমাদের একটা প্যারাগ্রাফ। ওকে, সো প্যারাগ্রাফ কিভাবে লিখতে হয় আশা করি বুঝেছি। সর্বশেষ আমাদের ইংলিশ সেকেন্ড পেপারের যে রাইটিং পার্টের টপিকটা আছে সেটা হচ্ছে ফ্রি রাইটিং, বা যেটাকে আমরা কম্পোজিশন নামেও চিনি, এসে রাইটিং নামেও চিনি। এই ফ্রি রাইটিং টপিকটা মূলত প্যারাগ্রাফের একটা বড় ভার্সন। আচ্ছা বলি, এটা রাইটিং অংশের সবচেয়ে বড় এবং ভারী প্রশ্ন, কারণ এটাতে 14 নম্বর ডিপেন্ড করে। আমি যখন ভিডিওটা করছি তখন 14 নম্বর। একটা বিস্তৃত বিষয় যেমন স্টুডেন্টস অ্যান্ড সোশ্যাল সার্ভিস, গ্লোবাল ওয়ার্মিং, মানে একটা ডিটেইলড বা বিস্তারিত বিষয়ে কয়েকটা প্যারা হয়। প্যারাগ্রাফে প্যারা কয়টা বলেছিলাম? একটা। বাট কম্পোজিশনে কয়েকটা প্যারা হয়, মানে মাঝে গ্যাপ দিয়ে লিখতে হয়। এই জন্য বলছে মাল্টি, আচ্ছা ওই লেখাটা নাই, বহু অনুচ্ছেদ আর কি, মাল্টি প্যারাগ্রাফ। এই যে মাল্টি প্যারাগ্রাফ, ইয়েস, লিখতে হয়। এখানে বিষয়ের বিভিন্ন দিক, মনে করো যে গ্লোবাল ওয়ার্মিং, বৈশ্বিক উষ্ণতা, এটার বিভিন্ন দিক লিখতে হবে। কেন হয়, এটার ফলে প্রভাবটা কি হয়, এটার সমাধান কি, সব কিছু আলোচনা করতে হবে আলাদা আলাদা প্যারাগ্রাফে। মনে করো একটা প্যারাগ্রাফে কেন হয়, আরেকটা প্যারাগ্রাফে প্রভাবটা কি, আরেকটা প্যারাগ্রাফে সলিউশন কি, এইরকম করে ডিটেইলে লিখতে হবে। দেখো কিরকম হবে, এটা যদি নর্মাল একটা এক্সাম্পল দিই আমি, প্রথমেই আমাদের যে ইন্ট্রোডাকশনটা হবে প্রথম প্যারাতে, আচ্ছা একটা কথা বলে নি, তোমাদের অনেক প্রশ্ন থাকে ভাইয়া, আমরা কি প্যারাগ্রাফে কম্পোজিশন বা রচনায় কি আমরা আমাদের পয়েন্টগুলোর নাম দিব কি দিব না, এই প্রশ্ন তোমাদের অনেকের থাকে। উত্তর হচ্ছে ভাইয়া এটা তোমার উপর পুরোপুরি। এখন নর্মালি পয়েন্টের নাম দিতে দেখা যায় না, সো তুমি না দিলেও কোনো অসুবিধা নেই, আবার যদি তুমি দিতে চাও দিতে পারো, কোনো অসুবিধা নেই। ঠিক আছে? নর্মালি এখন পয়েন্টের নাম দেওয়া হয় না, বাট দিতে পারো, কোনো অসুবিধা নেই, তোমার ইচ্ছা। সো প্রথম যে প্যারাগ্রাফটা হবে, প্যারাটা হবে আর কি, প্রথম যেই প্যারাটা হবে যেটাকে আমরা ইন্ট্রোডাকশন বলি, ওখানে ধরো তুমি ইন্ট্রোডাকশন নামটা লিখলা বা লিখলা না, ইচ্ছা তোমার। তো ওই প্যারাটাতে মূলত যেই টপিকটা নিয়ে আমরা কথা বলতেছি ওইটার কোনো ডেফিনিশন বা সংজ্ঞা থাকলে সেটা, পটভূমি থাকলে কেন এটা গুরুত্বপূর্ণ, এইসব লিখবো আমরা। তারপরের যে পয়েন্টগুলো হবে, এক একটা কিন্তু প্যারা হবে, এক একটা পয়েন্ট হবে, 3-4টা প্যারা হইতে পারে, প্রত্যেকটা একটা করে সাবটপিক থাকবে। ওই যে যেমন কজ ইফেক্ট, প্রভাব, বাংলাদেশের প্রেক্ষাপটে সেটা কি, এটা আরেকটা পয়েন্টে যাবে, এটাতে আমাদের করণীয় কি, এটা আরো একটা পয়েন্টে যাবে। এইরকম প্রতিটা বডি প্যারাগ্রাফের শুরুতে একটা টপিক সেন্টেন্স দিয়ে সেই অনুচ্ছেদের বিষয়ে স্পষ্ট করবে, মানে প্রতিটা প্যারার ক্ষেত্রে প্রথম লাইনটা এমন হবে যাতে করে বোঝা যায় যে তুমি আসলে কি নিয়ে কথা বলতেছো ওই প্যারাটাতে। আচ্ছা, সর্বশেষ যে লাইন কনক্লুশন বা শেষ যে প্যারাগ্রাফটা হবে, প্যারাটা হবে সামগ্রিক পর্যবেক্ষণ ও ভবিষ্যতের প্রত্যাশা আহ্বান দিয়ে শেষ করবো আমরা।
হেডিংস এবং সাবহেডিংস দেওয়ার দরকার নাই, এটা প্রবন্ধ আকারে লেখা, তবে প্যারাগ্রাফ ভাগ স্পষ্ট থাকতেই হবে। এই যে যেটা বললাম যে এটা দেওয়াটা ম্যান্ডেটরি না, ঠিক আছে, তুমি চাইলে দিতে পারো, তোমার ইচ্ছা, বাট না দিলেও কোনো অসুবিধা নেই। আচ্ছা, কত পৃষ্ঠা লিখবো দেখো, আমাদের প্যারাগ্রাফ বলি কম্পোজিশন বলি পুরোটাই ডিপেন্ড করে তোমার লেখাটা কতটা কোয়ালিটি সম্পন্ন, কতটা মানসম্মত। তাও প্যারাগ্রাফে আমরা 10 নম্বরের জন্য বলেছি মিনিমাম 2 পৃষ্ঠা আমরা লিখবো, 2 পৃষ্ঠার আশেপাশে যেতে পারে, 2 পৃষ্ঠা, 2.5 পৃষ্ঠা অনেকে লিখে, অনেকে 3 পৃষ্ঠাও লিখে ফেলে। সো এই ক্ষেত্রে কম্পোজিশনের ক্ষেত্রে আমি বলবো যে 4 পৃষ্ঠার আশেপাশে লেখো, ঠিক আছে। তাও আবার বলতেছি কোয়ালিটি উপর ডিপেন্ড করে কম বেশি হইতে পারে, বাট স্ট্যান্ডার্ড যদি চিন্তা করি 4 পৃষ্ঠার আশেপাশে যাতে হয় মিনিমাম, কেমন? আচ্ছা, চলো একটা প্যারাগ্রাফ কেমন কম্পোজিশন কেমন হইতে পারে দেখাই। রাইট আ শর্ট কম্পোজিশন দ্যাট টেলস অ্যাবাউট স্টুডেন্টস অ্যান্ড সোশ্যাল সার্ভিস অথবা ডিউটিজ অ্যান্ড রেসপন্সিবিলিটিস অফ স্টুডেন্টস। আচ্ছা, সো প্রথমেই আমি এইখানে টাইটেলটা দিব এটা টাইটেল, ইন্ট্রোডাকশনটা লিখলাম, ঠিক আছে। এরপর আরেকটা প্যারাগ্রাফ মানে প্যারা লিখলাম, এখানে চাইলে আমি টাইটেল টপিকের নাম দিতে পারতাম, সাব টপিক আর কি মানে সাবটাইটেল দিতে পারতাম, পয়েন্টের নাম দিলাম না। তারপর আরো একটা প্যারা লিখলাম, দেখো আমি কিন্তু প্রত্যেকটা প্যারা আলাদা, এই যে এখানে 2টা প্যারা আছে, এই যে মাঝে গ্যাপ আছে, ঠিক আছে, আলাদা আলাদা করে লিখছি, কেমন? আশা করি আমি তোমাকে বুঝাতে পেরেছি যে প্রত্যেকটা টপিক ইংলিশ সেকেন্ড পেপারের কিভাবে লিখতে হবে। ইংলিশ নিয়ে ওভারঅল সব কিছু পেয়ে যাবে এই যে ইউটিউব চ্যানেল ইংলাইট দুর্জয় এখানে, অথবা এই যে ফেসবুক পেজ ইংলাইট দুর্জয় এই পেজে। তুমি যদি কোনোটাতে এখনো যুক্ত হওয়া বাকি থাকো আমি রিকোয়েস্ট করবো প্লিজ যুক্ত হয়ে যাও, ঠিক আছে। তোমার সাথে দেখা হবে তাহলে ইংলাইট দুর্জয় এই প্ল্যাটফর্মগুলোতে। ভালো থাকো, আজকে মতো এই পর্যন্তই, টাটা।